স্যার বিসমিল্লাহির আমি রহমানির কেন রহিম। আপনার পরীক্ষা আহ, আজকে হচ্ছে স্যার 27শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির প্রথম ক্লাস। এবং আমি আপনাদের অনলাইনে যারা আছেন, ইতিমধ্যে আশা করি সবার কাছে আমাদের উত্তরপত্র আছে। আর অফলাইনে যারা আছেন আপনাদের সামনেও আছে। আমরা দণ্ডবিধির যে সাজেশনটা দিয়েছি, দেখেন এই সাজেশনে সর্বমোট 22টা প্রশ্ন আছে। তো 22টা প্রশ্ন, প্রতিটা টপিকে আপনি প্রিলিতে পড়ে আসছেন। 22টা অ্যাকচুয়ালি অনেক মনে হলেও প্রকৃতপক্ষে অনেক না। আমরা পর্যায়ক্রমে সব আস্তে আস্তে পড়ে ফেলবো এবং ইনশাল্লাহ আমরা দণ্ডবিধিতে ভালো একটা প্রস্তুতি নিতে পারবো। এবং লিখিত পরীক্ষায় সবচেয়ে যে অংশটুকু আমার মতে সোজা হয় সেটা হচ্ছে দণ্ডবিধি। দণ্ডবিধি থেকে পার্থক্য আসে, দুইটা পার্থক্য আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে। পার্থক্য লিখলে প্রচুর মার্ক উঠে, অথবা সমস্যামূলক প্রশ্ন আছে। তো এইগুলা সলভ করলে ভালো মার্ক পাওয়া সম্ভব। তো আমরা প্রথমে দণ্ডবিধির যে প্রশ্নটা দেখি, দেখেন প্রথমে যেটা আছে যে পেনাল কোড 1860-এর বিধান অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়? অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি? কোন ধারায় কোন কোন ধারায় অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়? একের একের এ যেটা, এই ধরনের প্রশ্ন এখন আর আসার তেমন সম্ভাবনা নাই। 99% আসার সম্ভাবনা নাই, আসার সম্ভাবনা আছে 1%। বাট আসার সম্ভাবনা থাকুক বা না থাকুক, আমার অবশ্যই এটা কি জানতে হবে। তো পেনাল কোডের বিধান অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়, অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি, আর কোন ধারায় অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়। আমরা সরাসরি চলে আসি উত্তরপত্রে। দেখেন, উত্তরপত্র পড়ার আগে আমি একটু আপনাদের বলি, সেটা হলো যে দণ্ডবিধি 1860 এবং ফৌজদারি কার্যবিধি যে আমরা শেষ করলাম 1898, এই দুইটা আইন কি এক কিনা, বা এই দুইটা আইন যদি এক না হয় তাহলে এদের মধ্যে কি পার্থক্য আছে? আমরা যে ফৌজদারি কার্যবিধি এতদিন ধরে পড়লাম, ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটা প্রসিডিউরাল ল। কি বলেন? প্রসিডিউরাল ল। আচ্ছা, অপরদিকে দণ্ডবিধি হচ্ছে একটা সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন বা তত্ত্বগত আইন। প্রসিডিউরাল ল আসলে কাকে বলে? প্রসিডিউরাল ল হচ্ছে যে মামলা দায়েরের জন্য কোন কোন পদ্ধতি অনুসরণ করা হবে। একটা ফৌজদারি মামলা থানায় করবেন না কোর্টে করবেন? একটা ফৌজদারি মামলা থানায় বা কোর্টে করার পর তদন্ত কিভাবে হবে, অনুসন্ধান কিভাবে হবে, বিচার কিভাবে হবে, রায় কিভাবে হবে, আপিল কিভাবে হবে, রিভিশন কিভাবে হবে, এই যে বিধিবিধান, এগুলো বলা থাকে পদ্ধতিগত আইনে। পদ্ধতিগত আইনে কোথাও শাস্তির কথা বলা থাকে না, বুঝছেন? আর পদ্ধতিগত আইন কিছু হয় না, আপনি পদ্ধতি শিখলেন, কিন্তু যে জিনিসের উপর পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা হলো দণ্ডবিধি। মানে দণ্ডবিধিতে ধরেন খুনের অপরাধের সংজ্ঞা আছে, শাস্তি আছে, কিন্তু খুনের অপরাধের মামলা কোথায় করতে হবে, কিভাবে বিচার হবে, কিভাবে অনুসন্ধান হবে, এটা দণ্ডবিধিতে নাই। তাহলে একটু আগে তো বললাম যে যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে তার হলো পদ্ধতিগত আইন। আর যে আইনে দণ্ড বা প্রতিকার নিয়ে আলোচনা করছে, দণ্ড বা কি প্রতিকার, সেই আইনটাকে বলে সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন বা মূল আইন। দণ্ডবিধিতে 511টা ধারা হলেও 511টা ধারায় ম্যাক্সিমাম ধারায় আলোচনা করছে অপরাধের সংজ্ঞা আর শাস্তি, অপরাধের সংজ্ঞা আর শাস্তি। কিন্তু এই অপরাধের মামলাগুলো কোথায় দায়ের করতে হবে সেটা কিন্তু দণ্ডবিধিতে নেই। তাইলে শুধু দণ্ডবিধি অনুসারে আমরা কোনো মামলা করতে পারবো না। দণ্ডবিধিরে যদি আমি কার্যকর করতে চাই তাহলে লাগবে কারে? ফৌজদারি কার্যবিধিরে। আবার শুধু ফৌজদারি কার্যবিধি দিয়েও আমার কিছু হবে না, লাগবে কারে? দণ্ডবিধি। তাহলে এরা একে অন্যের পরিপূরক, একজনকে দিয়ে কিছু হবে না। তো এজন্য দণ্ডবিধিতে আমরা আরেকটা জিনিস মনে রাখেন, দণ্ডবিধি হচ্ছে অপরাধ সংক্রান্ত সাধারণ আইন। মানে আমাদের 1860 সালে যে দণ্ডবিধি প্রণয়ন করছে, জায়গা 511টা ধারা আছে, এই জায়গা বিভিন্ন অপরাধের সংজ্ঞা আছে, শাস্তি আছে।
কিন্তু তারপরেও এই আইনটা স্বয়ং সম্পূর্ণ নয়, কারণ অনেক অপরাধ ভবিষ্যতে উদ্ভব হয়েছে যে অপরাধগুলো দণ্ডবিধিতে নাই, এগুলোর জন্য আলাদা স্পেশাল আইন তৈরি করা লেগেছে। যেরকম ধরেন সেগুলোর বলে বিশেষ আইন, যেরকম যৌতুক সংক্রান্ত কোনো বিধান দণ্ডবিধিতে নাই, মাদকদ্রব্য সংক্রান্ত কোনো বিধান দণ্ডবিধিতে নাই, ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সাইবার অ্যাক্ট এই রিলেটেড কোনো বিধান দণ্ডবিধিতে নাই, নাকি? তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত কোনো বিধান দণ্ডবিধিতে নাই। তাহলে দণ্ডবিধি হচ্ছে অপরাধ সংক্রান্ত একটা কি আইন? সাদাও নাই, ফুল আইন, বাট সাদাও নাই। কিন্তু ভবিষ্যতে আরো অনেক অপরাধের উদ্ভব হয়েছে বা আরো হতে পারে, এই কারণে ভবিষ্যতে আরো বিশেষ বিভিন্ন সময় প্রেক্ষাপটে বিশেষ বিশেষ আইন তৈরি করা হয়েছে। সার্বিকভাবে আমরা বলতে পারি যে ফৌজদারি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন, আর এই পদ্ধতিগত আইনটা কিসের উপর আমি এই পদ্ধতিটা ব্যবহার করব সেই জন্য দরকার আমার সাবস্টেন্টিভ ল। সেই মূল আইন বা সাবস্টেন্টিভ লটা হচ্ছে কি? দণ্ডবিধি। আর এতটুকুও যারা বুঝেন না তাদের উদ্দেশ্য বলা যে আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট হলো মূল আইন, একটা হলো দণ্ডবিধি আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই 2টা ছাড়া আর বাদ বাকি যা আছে সবকিছু কি বলেন? পদ্ধতিগত আইন। আচ্ছা, তো এখন এটা হলো এমনি একটু বলা। এখন আমরা উত্তরপত্র চলে আসি। দেখেন যে পেনাল কোড 1860-এর বিধান অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়, অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি, কোন ধারে অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়। তো আপনারা যে কোনো প্রশ্ন সরাসরি প্রশ্নে যা জানতে চাইছে সরাসরি উত্তরে যাবেন না, আগে আনুষঙ্গিক 2-4 কথা বলে নিবেন। এটা অনেকটা আমি সবসময় এই ধরনের উদাহরণ দিই, কারণ আপনার বাসায় একজন অতিথি বেড়াইতে আসছে, এখন বেড়াইতে আসলে মেহমান আসলে আপনি তো প্রথমেই তার ভাত খাইতে বসাই দেন না, প্রথমে ভাত খাইতে বসাই দেন না, প্রথমে তাকে একটু চা নাস্তা করান, সে খাক বা না খাক সেটা হলো পরের ব্যাপার, তারপরে হচ্ছে মেইন কোর্সে আমরা যাই, নাকি? তাহলে প্রশ্নগুলোও সেরকম, যে যাই জানতে চাক না কেন আগে আমরা 2-4 কথা বলবো, তারপরে মূল প্রশ্নে লেখা শুরু করবো ইনশাল্লাহ। তো উত্তর যদি দেখেন যে দণ্ডবিধি 1860 একটি মূল বা তত্ত্বগত আইন, কারণ এই এই আইনে লেখেন, এই আইনে, কারণ এই আইনে লেখা নয়, এই আইনে বিভিন্ন প্রকার দণ্ডের সংজ্ঞা বা শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আইনে সর্বমোট কয়টি ধারা আছে? 511টি। এই আইনে 53 ধারায় বিভিন্ন প্রকার দণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আপনি ওই যে চা নাস্তা যা করাচ্ছেন বা এই যে ভূমিকা যা আমি দিচ্ছি, এই ভূমিকার লাস্টের লাইনের সাথে আমার মূল প্রশ্নের কি থাকতে হবে? যোগসূত্র থাকতে হবে। আমি বলে দিলাম 511টা ধারা আছে, লাস্টে বলে দিলাম যে প্রশ্নে জানতে চাইছে যে কি কি দণ্ডে দণ্ডিত করা যায়। তাহলে এই 511টা ধারার কত ধারায় বলছে? 53 ধারায় বলছে যে বিভিন্ন প্রকার দণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি ইচ্ছা করলে এই ভূমিকা আরো বড় লিখতে পারেন, এটা যার যার সময় সাপেক্ষ ব্যাপার। আপনি লিখতে পারেন যে দণ্ডবিধির খসড়া এত সালে প্রণয়ন করছে, তারপরে খসড়া প্রণয়ন কমিটির সদস্য ছিল এই জন, তারপরে দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের সংজ্ঞা এবং শাস্তি প্রদান করা হয়েছে। আর আমরা জানি যে আইনে বিভিন্ন অপরাধের সংজ্ঞা বা শাস্তি প্রদান করা হয়েছে সেই আইনকে তত্ত্বগত বা মূল আইন বলে। এই জন্য দণ্ডবিধি হচ্ছে একটা তত্ত্বগত বা মূল আইন। এই আইনে মোট ধারা আছে 511টা। এই 511টা ধারার মধ্যে 53 ধারায় বলা হয়েছে যে দণ্ডবিধিতে বিভিন্ন প্রকার যে যে দণ্ডে দণ্ডিত করা যায় সেই সম্পর্কে আলোচনা করেছে। কত ধারায় বলেন? 53 ধারায়। তাহলে এখন আমরা চলে আসি অপরাধীদের যে সকল দণ্ডে দণ্ডিত করা যায়। মূল প্রশ্নে অপরাধীদের যে সকল দণ্ডে দণ্ডিত করা যায়, অপরাধীদের যে সকল দণ্ডে দণ্ডিত করা যায়, দণ্ডবিধি 53 ধারায় অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায় তা উল্লেখ করা হয়েছে। 53 ধারায় গোল দিবেন 5 প্রকার দণ্ড বর্ণনা করা হয়েছে। সুতরাং 53 ধারা অনুযায়ী কোন অপরাধীকে 5 প্রকার দণ্ডে দণ্ডিত করা যায়। যথা দেখেন, 1 নম্বরে বলছে মৃত্যুদণ্ড, ইংরেজিতে কি বলে? ডেথ পেনাল্টি। আপনারা যদি পরীক্ষায় লিখতে চান ইংরেজি না লিখলেও চলবে, শুধু ডেথ পেনাল্টি লিখলেই কি বলেন হবে। তারপরে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড, বা এটারে বলে কি? ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আচ্ছা, এরপরে দেখেন কারাদণ্ড আবার 2 প্রকার। ইমপ্রিজনমেন্ট আবার 2 প্রকার, একটা হলো সশ্রম রিগোরাস আর একটা হচ্ছে কি? বিনাশ্রম। তারপরে আছে সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফিচার অফ প্রপার্টি, আর সবশেষে আছে অর্থদণ্ড বা ফাইন। এখন
মৃত্যুদণ্ড মোটামুটি আমরা সবাই জানি যে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। যাবজ্জীবন কারাদণ্ড মানে মরার আগ পর্যন্ত কারাগারে থাকবে। কারাদণ্ড কখনো সশ্রম হয়, কখনো বিনাশ্রম হয়। এখন সম্পত্তি বাজেয়াপ্ত, এটা কি আসলে? অর্থদণ্ড তো জরিমানা, অর্থদণ্ড সর্বদা পায় কে? রাষ্ট্র। আর কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পায় এক পক্ষ দিলে পাবে আরেক পক্ষ। আচ্ছা, এখন সম্পত্তি বাজেয়াপ্ত, আমরা দণ্ডবিধিতে সম্পত্তি বাজেয়াপ্ত খুব বেশি জায়গায় নাই, বাট দুই এক জায়গায় আছে। আমি একটু মনে করাই দিই যে সরকারি কর্মকর্তা তিনি যে নিলামের দায়িত্বে আছেন, তিনি যদি সেই সম্পত্তি ক্রয় করে, তাহলে সরকার ওই সম্পত্তিটা কি করতে পারে? বাজেয়াপ্ত করতে পারে। এখন বাজেয়াপ্ত আর ক্রোক, এই দুইটার ভিতর পার্থক্য আছে। ক্রোককৃত সম্পত্তি ফেরত আবেদন করলে বিভিন্ন প্রেক্ষাপটে ফেরত দেয়, কিন্তু বাজেয়াপ্ত করলে আর কি কি দিবে না? ফেরত দিবে না। ধরে আপনার কাছে 500 গ্রাম গাঁজা পাইছে, এটা কি করবে? বাজেয়াপ্ত করে ধ্বংস করবে। আপনি জীবনও চাইতে আবেদন করতে পারবেন না জিম্মাই নেওয়ার দরখাস্ত, আমার দুর্লভ প্রকৃতির গাঁজা, আমার এই গাঁজা জিম্মাই নিতে, ওই যে ফৌজদারি কাজ যদি 516 বা 517 আমি হেফাজতে চাই, আমার গাঁজা আমার ফেরত দেওয়া হোক, এটা কখনো চাওয়া যাবে না, কারণ এই জিনিসটা কি? অবৈধ। ঠিক আছে, তাহলে সম্পত্তি বাজেয়াপ্ত একটা শাস্তি দণ্ডবিধিতে বেশি দুই তিন জায়গায় আছে আর কি। আমরা যখন ওই যে 168 পড়বো, ওই জায়গায় এক জায়গায় আছে। আর এখানে উল্লেখ্য যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা গোল দিবেন সশ্রম হবে, এবং দণ্ডবিধির অধীন বেত্রাঘাত বা যাবজ্জীবন দ্বীপান্তর অনুমোদিত সাজা না। এটা আন্ডারলাইন করেন, বেত্রাঘাত বা যাবজ্জীবন দ্বীপান্তর। যাবজ্জীবন কি বলেন? দ্বীপান্তর। দেখেন, যাবজ্জীবন দ্বীপান্তর অনেকে বুঝেন না। আগে আমাদের যে বিভিন্ন যে পুঁথি সাহিত্য বা বিভিন্ন যে প্রাচীন কালের যে গল্প টল্প, ওই জায়গায় আছে যে একটা সিনেমা আছে কমলার বনবাস নাকি, এবং বিভিন্ন ছোটবেলায় যে আমরা গল্প শুনছি সেই জায়গা বলে যে বনবাসে পাঠাইছি। তাহলে সেই জায়গা আগে আপনার কারাগার ছিল না, আগে মানুষকে পাঠাই দিত কি? বনে। কিন্তু বর্তমানে আধুনিক কালে এখন আর আমরা একটু সভ্য হয়েছি, এই কারণে তাদের জন্য আলাদা আহ রাখার ব্যবস্থা করছে যে এই গণ্ডির ভিতরে বেরোতে পারবে না, কারাগার বানাইছে। কিন্তু আগে কারাগার ছিল না, আগে ছিল কি? বনবাস। রাজা বাচ্চার আমলে আগে ছিল বনবাস। সো এটারে আগে বলতো যাবজ্জীবন দ্বীপান্তর, মানে এক দ্বীপে তারা রেখে আসছে, তা আজীবন সে দ্বীপেই থাকবে। কিন্তু বর্তমানে এটা করবে না, বর্তমানে যাবজ্জীবন দ্বীপান্তরে কি বোঝাবে? যাবজ্জীবন কারাদণ্ড। আর বেত্রাঘাতের কোনো অনুমোদিত সাজা না। আর যাবজ্জীবন কারাদণ্ড যেখানেই থাকুক না কেন, যাবজ্জীবন কারাদণ্ড ধরতে হবে সর্বদা কি? সশ্রম। এখন অনেকে আবার বুঝেন না স্যার সশ্রম কি। সশ্রম মানে হলো কারাগারে ওই জায়গায় আপনি শুয়ে বসে থাকতে পারবেন না, আপনার শ্রম দিয়ে খেতে হবে। তাতে আপনারে সাবানার মতো সেলাই মেশিনে বসাক, আর জসিমের মতো লাকড়ি বহন করতে দেখ, যাই দেখ না কেন, ওই জায়গা কি করতে হবে? পরিশ্রম করতে হবে। তাহলে কয় প্রকার দণ্ড অনুমোদিত সাজা আছে বলেন? 5 প্রকার। এখন আসেন দণ্ড প্রদানের উদ্দেশ্য। এই যে দণ্ডবিধিতে বিভিন্ন প্রকার দণ্ডের কথা বলছে, এই দণ্ড প্রদানের আসলে উদ্দেশ্য কি? এটা আমরা যদি কিছু নাও পড়ি তাও বলতে পারি। দণ্ড প্রদানের উদ্দেশ্য মানে কি? যে অপরাধ করছে তার সাজা দেওয়া, তারপরে দণ্ড দেওয়া যাতে ভবিষ্যতে এই অপরাধ কেউ না করে, তারপরে মানুষ সচেতন হওয়া যাতে এই অপরাধ থেকে মানে সচেতন হতে পারে। তো হ্যাঁ, তো এরকম অনেকগুলো উদ্দেশ্য আছে। দেখেন, নিম্নলিখিত উদ্দেশ্যে অপরাধীকে শাস্তি দেওয়া যায় যথা: যে ব্যক্তি অপরাধ করেছে তাকে পুনরায় অপরাধ করতে বা অপরাধের পুনরাবৃত্তি করা হতে কি রাখা? পুনরাবৃত্তি বুঝেন তো, মানে সেম অপরাধ যাতে সে আবার না করে। আচ্ছা, অপরাধীকে সংশোধন করা, অপরাধীর ক্ষেত্রে এমন দৃষ্টান্ত স্থাপন করা যা অন্যদেরকে অপরাধ সংগঠন করা হতে কি রাখে? বিরত রাখে। মানে তার এমন শাস্তি দেওয়া যাতে লোকজন দেখে যে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যাতে না করে। দণ্ড প্রদানের প্রধান উদ্দেশ্য হলো অপরাধী অবশ্যই উপলব্ধি করবে যে সে একটা অপরাধ করেছে, যা সে যে সমাজের অবিচ্ছেদ্য অংশ, শুধুমাত্র সেই সমাজের জন্যই ক্ষতিকর না, বরং ব্যক্তি এবং সমাজের সদস্য হিসেবে তার ভবিষ্যতের জন্য কি ক্ষতিকর। মানে দেখাচ্ছে যে সে তাকে বোঝানো যে তুমি যে অপরাধটা করেছো এটা শুধুমাত্র সমাজের জন্যই ক্ষতিকর না, বরং ভবিষ্যতে তোমার জন্য কি ক্ষতিকর। তারপরে বলছে দেখেন, অপরাধী প্রতিরোধ করা, সমাজকে সুরক্ষা দেওয়া দণ্ড প্রদানের একটি মৌলিক উদ্দেশ্য। অপরাধীকে অপরাধ সংগঠন করা হতে বিরত রেখে এবং একই সাথে অপরাধের পুনরাবৃত্তি করা হতে বিরত রেখে সমাজকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে দণ্ড দেওয়া হয়।
অপরাধীকে সংশোধন করানো এবং আইন মান্যকারী নাগরিক হিসেবে গড়ে তোলা দণ্ড প্রদানের অন্যতম একটা কি বলেন মৌলিক উদ্দেশ্য। আর একই সাথে অন্যদেরকে বোঝানো বা উপলব্ধি করানো যে যদি তারা কোনো অপরাধ সংগঠন করে তাহলে তাদেরকেও একইভাবে দণ্ড প্রদান করা হবে। এখন আমি এই জায়গায় পয়েন্ট আকারে লিখছি 1 2 3 4 5 6 7, আপনি ইচ্ছা করলে প্যারা আকারেও লিখতে পারেন, এটা আপনার ব্যাপার। বা এখানে আপনারা নিজের মতো করে আরো 2 4 কথা ঢুকাইতে পারেন। তবে পরীক্ষায় যদি আসে আমার লক্ষ্য রাখতে হবে টাইম ম্যানেজমেন্টের দিকে, মানে আমি প্রশ্ন যে কয় মার্ক সেই অনুসারে সময় বরাদ্দ করে লিখবো, কখনো বেশি লেখা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, তাহলে দণ্ড প্রদানের কি উদ্দেশ্য বিথিকা বলেন তো? একটা মানুষ সেই অপরাধ না হতে পারে, বা যে আমার তো মানে তাকে দিছে যাতে পাশের লোক অন্যরা বা কি না হয় আশেপাশে দেখে বুঝে যে আশেপাশের লোকজন যারা আছে তারা যাতে শিক্ষা গ্রহণ করে যে যেহেতু অপরাধ করে একবার দণ্ড পাইছে আমরা এটা যাতে না করি। সমাজের উন্নতির জন্য ঠিক, পারবেন ইনশাল্লাহ লিখতে। আমরা চলে আসি প্রশ্নের পরবর্তী অংশ। মৃত্যুদণ্ডের বিধান আছে এমন ধারাসমূহ, যারা প্রিলিতে ভালোভাবে পড়ছেন এই প্রশ্ন তাদের এমনি মুখস্থ, যে মৃত্যুদণ্ডের বিধান আছে এই ধারাসমূহ। এখন আপনার কি মনে হয় যে মৃত্যুদণ্ডের বিধান আছে, আপনি জাস্ট অপরাধগুলোর নাম লেখছেন, ধারাগুলো লেখেন নাই। নাম্বার কিছু পাবেন কিন্তু পুরোপুরি পাবেন না। আমার দণ্ডবিধিতে বা যে কোনো আইনে ধারা খুব গুরুত্বপূর্ণ, ধারাটা লিখতে হবে আর ওই জায়গায় কি বিষয়টা আছে এটা আপনি আপনার ভাষায় লিখলে হবে, হুবহু বইয়ের ভাষার প্রয়োজন নাই, কিন্তু ধারাটা অবশ্যই লিখতে হবে। তো দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধের মধ্যে সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। মোট গোল দিবেন 10টি ক্ষেত্রে আদালত মৃত্যুদণ্ড দিতে পারে। প্রথমে আমরা চলে এসে 121 ধারা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ গ্রহণ করা বা সহায়তা করা। দেখছেন কি কি বলছে? বাংলাদেশের বিরুদ্ধে কি করে? যুদ্ধে লিপ্ত হওয়া। যদি কেউ বাংলাদেশের যুদ্ধে লিপ্ত হয় বা যুদ্ধে রিমোট আছে নাকি দেখেন তো এই জায়গায়, যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে কি করে যুদ্ধে লিপ্ত হয় বা যুদ্ধ লিপ্তের উদ্যোগ গ্রহণ করে বা সহায়তা করে তাহলে এটার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 132 ধারা, বিদ্রোহে আন্ডারলাইন করেন সৈনিক বা নাবিক সম্বন্ধে সহায়তা এবং সেটার ফলে বিদ্রোহ সংগঠিত। সাধারণত যে বিদ্রোহ আছে এই বিদ্রোহে যদি কেউ সহায়তা করে এবং বিদ্রোহ যদি কি সংগঠিত হয়, কি কি বিদ্রোহ? সৈনিক আর নাবিক সম্পর্কিত বিদ্রোহ। তারপরে আমরা চলে আসি 194 ধারা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা। এই প্রতিটা ধারা এই 194 বলেন, এটা আমরা সামনে পড়বো। মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা। মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে হলো আপনি জানেন যে আরিফ সাহেব হত্যা করে নাই কিন্তু কোর্টে যায় বলতেছেন যে আরিফই হত্যা করছে, এটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। আচ্ছা, যার উপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তি যাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া যাবে। তিনশো ধারা, খুনের ক্ষেত্রে অপরাধী মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। 302 মোটামুটি আমরা সবাই পরিচিত। 303 ধারা, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন সংঘটিত হলে, সামনে বিস্তারিত পড়বো যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি তিনি জেলখানার ভিতরে হোক বা বাইরে হোক তিনি যদি কাউরে খুন করে তাহলে তার বিরুদ্ধে মামলা 302 হবে না, তার বিরুদ্ধে মামলা হবে কত? 303। তারপর যদি আমরা আসি 305 ধারা, নাবালক উন্মাদ মাতাল ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা কি সংগঠিত বলে, মানে আপনি নাবালক, আপনি এমন একজনকে আত্মহত্যায় প্ররোচিত করতেন, সে হলো নাবালক উন্মাদ বা মাতাল এবং এটার ফলে সে আত্মহত্যা কি সংগঠিত করেছে। এরপরে চলে এসে 307 ধারা, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি জখম করে খুনের চেষ্টা করলে, সামনে বিস্তারিত পড়বো যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি তিনি যদি কাউরে অ্যাটেম্পট টু মার্ডার পদক্ষেপ নাই, জখম করে মারতে পারে নাই বাট কি পদক্ষেপ নিছে। 326 ক ধারা,
অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম। এই জায়গায় গুরুতর জখম বানানটা ভুল আছে। আমার এত সংশোধনের পরেও দুই এক জায়গায় অনেক ভুল থেকে গেছে, সামনের সংস্করণে আসলে আশা করি কম হবে। কোর্ট কাছারিতে গুরুতর বানানটা এই বানানেই লেখে অনেকে, বাট এই বানান ভুল। গুরুতরতে গয় রস্যু, রয় রস্যু, ত আর র, এই জায়গায় তর নিচে ব দেওয়ার প্রয়োজন নাই। গুরুতর জখম করলে মানে অ্যাসিড জাতীয় পদার্থ তারা যদি কাউরে মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে, এরপরে চলে সে ধারা 364 ক, 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করেন, 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্য অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে, ধারা 396 খুন সহ ডাকাতি করলে। এই প্রতিটা ধারা সামনে ইনশাল্লাহ আমরা বিস্তারিত পড়ব। তো উপরে উল্লেখিত অপরাধ সমূহের ক্ষেত্রে দণ্ডবিধি 1860 অনুযায়ী মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তো তাহলে আপনারা এমনি একটু জানানোর স্বার্থে বলে দিই যে আমাদের বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করে কিভাবে জানেন? ফাঁসিতে ঝুলাইয়া। ফৌজদারি কার্যবিধি 368 ধারায় আছে যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ফাঁসিতে ঝুলিয়ে। আরো একটা আইন আছে, এমনি জানার স্বার্থে বলি, গুলি করেও মৃত্যুদণ্ড কার্যকর করা যায়। বিশেষ ক্ষমতা আইন 1974-এ, বিশেষ ক্ষমতা আইন 1974-এ বলা আছে যে ফাঁসিতে ঝুলেও কার্যকর করা যাবে অথবা গুলি করেও কার্যকর করা যাবে। বাংলাদেশে মোটামুটি মৃত্যুদণ্ড কার্যকর করার এই দুইটা পদ্ধতি আছে। সাথে বললেন কি যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তারা হত্যা করে জখম করে এই ক্ষেত্রে না স্যার আক্রমণ করে তো হবে না, আঘাত করতে হবে। আঘাত করতে হ্যাঁ। হবে। তো তাহলে বিথিকা এই 10টা ধারা কি না দেখে বলতে পারবেন? দেখি পারেন কিনা, কতটুকু মনে আছে, অ্যাটেম্প্ট নেন। না যাদের করে তাদের পাশে নিচে বিদ্রোহ, হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য দান নাকি, মিথ্যা সাক্ষ্য দান, তারপরে হুম 305 না হলো 305 না বলো শিশু এবং ব্যক্তিদের পড়াশোনাটা প্রশ্ন করে সেই মৃত্যুবরণ করে 307 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, মানে ওই যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জখম করে খুনের উদ্যোগ নিছেন 307। এরপর 326 ক, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মাথা, মুখমণ্ডল, মস্তক এগুলো যদি ইয়া করে, তারপরে 364 ক, 10 বছরের শিশু প্রচেষ্টা দেয় মারার জন্য, না মানে অপহরণ করছে খুন, গুরুতর জখমের জন্য। আর 396 খুন সহ ডাকাতি। বুঝতে পারছেন? একের ক যা আমরা পড়লাম যে দণ্ডবিধির কি কি সাজা আছে, দণ্ড প্রদানের উদ্দেশ্য কি, আর মৃত্যুদণ্ড আছে কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড, বিস্তারিত আলোচনা করছি। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের বলেন, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা চলে আসি, দেখেন একের খ। একের খতে যে প্রশ্নটা আসছে সেটা হলো যে দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি এবং সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট। আপনি এই বক্তব্য সমর্থন করেন কি? আবার প্রশ্নটা আগে বুঝে, যে কোনো প্রশ্ন আগে বুঝে তারপর উত্তর লেখা শুরু করবেন। প্রশ্ন না বুঝে যদি উত্তর লেখা শুরু করেন তাহলে কিন্তু উত্তর ঠিক হবে না। দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি কিন্তু সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট। এই বক্তব্য আপনি সমর্থন করেন কি? মানে হলো প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি মানে একটা অপরাধ, চুরি করছে, চোররে ধরে নিয়ে গেছেন ভয় থেকে চুরি যাতে না করে, কিন্তু চোররে আপনি সংশোধনের সুযোগ দিচ্ছেন না। চোররে তো কারাগারে সাজা ভোগ করাই দিচ্ছেন, বা খুন করছে তারা মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, তাহলে তার কি আর সংশোধনের সুযোগ আছে? নাই। খুন করছে, ধর্ষণ করছে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলেন, কিন্তু তার তো আর তাহলে প্রতিরোধ করতেছেন, কিন্তু তার সংশোধনের কোনো সুযোগ আপনি দেন নাই। তো এই জন্য আমাদের দণ্ডবিধিতে যে অপরাধগুলো আছে 511টা ধারায় অসংখ্য অপরাধ আছে, এই সকল ম্যাক্সিমাম অপরাধের ক্ষেত্রে প্রতিরোধমূলক টাইপের, কিন্তু সংশোধনমূলক শাস্তি খুব কম।
সুস্পষ্ট। তো এক্ষেত্রে আপনি এই বক্তব্যের সমর্থনও করতে পারেন, আবার সমর্থন নাও করতে পারেন। যে আই করেন না কেন তার পক্ষে আপনার কি দেখাইতে হবে? যুক্তি দেখাইতে হবে। এই যে দেখেন যে দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি এবং সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট। দণ্ডবিধির 53 ধারায় বলা আছে যে দণ্ডবিধির অধীন অপরাধীগণ গোল দিবেন 5 প্রকার দণ্ডে দণ্ডিত হবেন। এটা তো আমরা জানি নাকি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং কি অর্থদণ্ড। আচ্ছা, এরপরে যদি দেখি যে এই 5 প্রকার দণ্ডের প্রকৃতি দেখলে বোঝা যায় এগুলো সবই প্রতিরোধমূলক দণ্ড, কোনটি সংশোধনমূলক দণ্ড হয়। প্রতিটি দণ্ড প্রদান করা হয় অপরাধীকে প্রতিরোধ করার জন্য। যে এসব দণ্ড অপরাধীকে সমাজ থেকে বিচ্যুত আলাদা করে দেয়। মানে আপনি যখন শাস্তি পাচ্ছেন তখন তো আর আপনি ওই সমাজে থাকতেছেন না, ফলে অনেক ছোট অপরাধের অপরাধী বড় অপরাধের অপরাধীদের সাথে মিশে আরো বড় অপরাধের জগতে কি করে প্রবেশ করে। মানে সিসকে পকেট মারে কারাগারে গেছে, এখন ওই জায়গায় যায় দেখা যাচ্ছে ডিপজলের সাথে। মানে সে অপরাধ যা করতো আরো তার মানে আরো ট্রেনিং নিয়ে নিল। আচ্ছা, এছাড়া দণ্ডবিধিতে বেশ কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান আছে। মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কোনো ব্যক্তির আর সংশোধনের কি থাকে না, সুযোগ থাকে না। সাজাপ্রাপ্ত অপরাধীর সংখ্যা ক্রমশ বাড়ছে, ফলে কারাগারের পরিবেশ ও সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। সাজা প্রদানের অন্যতম উদ্দেশ্য সংশোধনমূলক, প্রতিহিংসামূলক নয়। কিন্তু দণ্ডবিধিতে সরাসরি সংশোধনমূলক ব্যবস্থার কোনো উল্লেখ না থাকায় অনেক ছোটখাটো অপরাধী নানা রকম বড় অপরাধে জড়িয়ে পড়ছে। অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি এবং সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট। আমি এই বক্তব্যকে কি করি? সমর্থন করি। এখন আপনি যে সমর্থন করবেনই এটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে আপনি সমর্থন করবেন না, তাহলে আপনার নিজের মতো করে যুক্তি দিয়ে কি লিখতে হবে? উত্তর লিখতে হবে। বুঝাইতে পারলাম কি? ধরেন আমরা ছোটবেলায় এম ইন লাইফ বা তোমার জীবনের লক্ষ্য লেখছি, এখন ওই জায়গায় বইতে যা লেখছি, বইতে লেখা আছে ডাক্তার হবো, আমরা মুখস্থ করে যে লেখছি ডাক্তার হবো। এখন জীবনে কেউ জিজ্ঞাসা করে নাই যে বাবু তুমি কি হবা, সেটা জীবনের লক্ষ্যে লেখো। অধিকাংশ ওই জায়গায় যা লেখা আছে তাই লেখা। এখন আমি আপনাদের এই জায়গায় একটা জিনিস লেখা দিছি, তার মানে এই না যে আপনার এটা আমি সমর্থন করতে বলছি। আপনি যদি এইটার সমর্থন না করেন তাহলে নিজের পক্ষে যুক্তি দাঁড় করাবেন যে আমি এটার সমর্থন করি না, কারণ দণ্ডবিধিতে সংশোধনমূলক শাস্তির উপাদানও আছে। আমি লাস্টে স্যার একটু হিন্ট দিয়ে দেবো যে আমি এই সমর্থন করি, কিন্তু সব অপরাধীদের যে সমর্থন করতে হবে এটাও আমি সমর্থন করি না। আচ্ছা দেখেন, আমরা চলে আসি সম্ভাবনা। এই যে আপনার লিখিত খাতা রিভিউতে প্রথমবার একজন কষ্ট পাইয়া আপনার রেজাল্ট আসে নাই, দ্বিতীয়বার ওই খাতা আবার আপনার একজনের দেখা লাগছে, এখন তৃতীয়বারও আপনার খাতার একজনের দেখা লাগবে। এই যে তারে যে জ্বালাই ফেলছে লোকজন, মানে সে বাংলা রূপী মালায়ালাম ভাষা পড়তেছে। যাই হোক, আপনার কল্যাণ কামনা করি, আল্লাহ যাতে আপনার পাশ করান। যাই হোক, আপনার কোর্টে দরকার আছে, বিথিকারেও দরকার, আপনারও দরকার। আসেন আপনার টেট বেট সব বুঝাই দেওয়া হবে। আসেন আমরা চলে আসি সম্ভাবনা। সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে রায় দেন কারাগারের উপর চাপ কমানো এবং সংশোধনমূলক সাজার নীতি কার্যকর করার জন্য। দ্য প্রোভিশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স আন্ডারলাইন করেন 1960। কি আইন? প্রোভিশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960 কে কার্যকর করতে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারকদের প্রতি নির্দেশ দিয়েছেন। মানে ওই অর্ডিন্যান্সে আছে কি আছে দেখি, যদিও আইনটি দণ্ডবিধির কোনো বিধান নয়, কিন্তু এটি দণ্ডবিধির বিভিন্ন শাস্তি প্রদানের ক্ষেত্রে কার্যকর হবে। দণ্ডবিধির সরাসরি সংশোধনমূলক সাজার ব্যবস্থা না থাকলেও উক্ত অধ্যাদেশ দ্বারা সুফল পাওয়া যাবে। উক্ত অধ্যাদেশ অনুযায়ী কি কি দেখেন, বিচারক অপরাধীকে সতর্ক করে ছেড়ে দিতে পারেন। এখন ওই অধ্যাদেশে কি আছে আমি একটু বলি। যে সকল অপরাধের সাজা কম, ধরেন 2 বছর বা 1 বছর, সেই সকল ক্ষেত্রে ওই অর্ডিন্যান্সে বলা আছে সরাসরি সাজাটা দিয়ে তারা অন্য কোনো আদেশ দিতে পারে। বলতে পারে যে বছরে তুমি 50টা গাছ লাগাবা, এরপর আদালতে এসে বলবা যে 50টা গাছ কোন কোন জায়গা লাগাইছো, প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ পড়বা, বা তুমি 6 মাস অমুকের সাথে থাকবা।
এই ধরনের আদেশ, বুঝতে পারছেন? বিচারক অপরাধীকে সতর্ক করে ছেড়ে দিতে পারেন, জামিনদার রেখে বা না রেখে ছেড়ে দিতে পারেন। 2 বছরের বেশি, এই যে আন্ডারলাইন করেন, 2 বছরের বেশি সাজার অপরাধের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কেবল দণ্ডবিধির কিছু অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই অর্ডিন্যান্স যেটা, এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দণ্ডবিধির ক্ষেত্রে। মাদক ব্যক্তি প্রযোজ্য না। না 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 না। আচ্ছা দেখেন, এখন কথা আছে, নতুন অপরাধ করলে সাজা ভোগ করতে হবে, সদাচরণ না করলে সাজা ভোগ করতে হবে না। আচ্ছা, তো এখন এই হলো বিধান। এখন যদি কেউ একজন জিজ্ঞেস করছে যে মাদক দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, ওই আমি অর্ডিন্যান্স আবার দেখতে হবে, এই জায়গায় যা বলেন না বলুক ওখানে দেখে বলতে হবে। হ্যাঁ ঠিক, তাহলে তো ভালো। ঠিক, মাদক দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য হোক বা না হোক, যদি ওনারা যায় নামাজের বিনিময়ে ছেড়ে দেয়, উনি কি যায় রিড করবে যে আমরা কেন ছাড়লো, আমার ভিতরে ঢুকো? আচ্ছা, তো এই হলো কথা। দণ্ডবিধি, এই যে আমরা যে খ নাম্বার প্রশ্ন পড়লাম, অনেকে জানি কই দেব তুমি এখন যে 1 বছর দিলি এটাও কই কি আপনার দুষ্ট বুদ্ধি দেখেন। আচ্ছা, তো অনলাইনে যারা আছেন ভাই, আপনাদের সাথে আজকে কথা হয় নাই, কি যেন বলতে চাইছিলেন? যদি কিছু বলার থাকে জিজ্ঞাসা করেন। আজকে আমরা একটু কম পড়বো, বৃহস্পতিবার আসেন, বৃহস্পতিবার আমরা বাকিটা ইনশাল্লাহ বেশি পড়বো, আজকে একটু দেরি হয়ে গেছে। অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছেন কিনা? আর আপনাদের 1 থেকে 4 নাম্বারের পরীক্ষা 50 মার্কের আগামী শনিবারে, লিখিত পরীক্ষা 4, ফৌজদারির 1 থেকে 4। অনুষ্ঠান হওয়া যাবে তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।